বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতে পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। প্রবাসী আয় নতুন রেকর্ড, মার্চে এসেছে $300 কোটি। সঠিক পথে আছে বাংলাদেশের অর্থনীতি। পর্যবেক্ষণ IMF-এর। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে 683 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। অর্থ পাচারের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে 2 মামলা। SSF-এর সাবেক ডিজির বিপুল সম্পদ জব্দ। গুমের মামলা তদন্তকারী দলকে টাইম বোমা পুঁতে হত্যা চেষ্টার দাবি। যত ষড়যন্ত্রই হোক, জুলাই গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। এবং দীর্ঘ ছুটির পর পুরনো রূপে ফিরেছে ঢাকা। খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশেপাশের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, যা এ যাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলন বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব ব্যাংক, আইএলও এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক ইস্যুতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সানবির রুপল। সরাসরি যাচ্ছি সেখানে। রুপল, যুক্তরাষ্ট্রের বাজারে যে 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের, সেই বিষয়ে আসলে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, এবং এছাড়াও বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও ছিলেন উপস্থিত, এবং এছাড়াও বাংলাদেশের যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তারাও এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে পোশাক শিল্পের যে শীর্ষ নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত ছিলেন, এবং তাদের সকলের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এবং যেই বৈঠকের পরে তাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই 2টি চিঠি সরকারের তরফ থেকে যাবে। একটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠাবেন, এবং আরেকটি চিঠি বাণিজ্য উপদেষ্টা তার দপ্তর থেকে পাঠানো হবে USTR-এ, এবং সেখানের এই 2টি চিঠির মাধ্যমেই আসলে জানানো হবে যে বাংলাদেশের অবস্থান কি এবং তারা আসলে কি চাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই চিঠির মধ্যে উল্লেখ থাকবে যে আগামী 90 দিনের জন্য বাংলাদেশের যে পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে সেই প্রবেশ সুবিধা আগের মতোই বহাল যাতে থাকে, এবং পরবর্তীতে 3 মাস পরে তারা তাদের যে শর্ত আরোপ করেছে সেই শর্তগুলো যাতে পরিপালন করে, বা সেখানে তাদের আলোচনার যে সুযোগগুলো আছে সেই আলোচনার সুযোগ বাংলাদেশ যেন কাজে লাগাতে পারে। এছাড়া বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটি $8 বিলিয়ন
বিলিয়ন ডলার যেমন বাংলাদেশ রপ্তানি করে, তেমনি $2 বিলিয়ন মাত্র যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে, এবং সেই প্রবেশাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ কতটা আরও আমদানি বাড়াতে পারে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এই বৈঠকে। এবং কোন কোন জায়গাতে বাংলাদেশ আরও বেশি যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করতে পারে সেই জায়গাগুলো তারা কিন্তু একসাথে বসে পরামর্শ করেছেন, এবং তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছতে চাইছেন। তো সেটি খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন যারা ব্যবসায়ী আছেন তারা, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাজারে যে বড় অংশের পোশাক রপ্তানি করে থাকে, সেই পোশাক রপ্তানিতে যেন কোনো বাধা না আসে সেই বিষয়টি তারা বারবার উল্লেখ করছিলেন। এবং সরকারের পক্ষ থেকেও সেই বাংলাদেশের সবচেয়ে বড় পণ্য যেটি পোশাক শিল্প, এবং সেই পোশাক শিল্প সুরক্ষার জন্য বাংলাদেশ যেন পোশাক রপ্তানির জায়গাটি ঠিক রাখতে পারে এবং প্রতিযোগিতামূলক বাজার ঠিক রাখতে পারে, সেটির জন্য সরকার সব রকমের পদক্ষেপ তারা আশা করছেন। এবং তারা সেটি যদি নিশ্চয়তা পান তাহলে বাংলাদেশ তার প্রতিযোগিতামূলক বাজারে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে তারা সেই শক্ত অবস্থানেই নিয়ে যেতে পারবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন সরকারকে। তো এই বৈঠকটির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, এবং যুক্তরাষ্ট্রের বাজার নিয়ে যে বৈঠকটি সেই বৈঠকের খুব দ্রুতই 2-1 দিনের মধ্যেই সেটির একটি পূর্ণাঙ্গ রূপ পাবে যে এই চিঠি দেওয়ার মাধ্যমে। সেখান থেকে আসলে চিঠির উত্তরে যুক্তরাষ্ট্র সরকার কি বলবে সেটির অপেক্ষায় এখন থাকতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সবশেষ তথ্য। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবির রুপল। প্রবাসী আয়ে নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদুল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $300 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয়ে তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানান, দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই মনে করছে সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $300 কোটি এসেছে মার্চে। এতে রিজার্ভও বেড়েছে। রোববার সচিবালয়ে এমন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা। ভালো কতগুলি নিউজ, আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। তবে এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। গার্মেন্ট আছে আমরা লোয়ার এন্ডে, কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে, খুব বেশি দাম এসে হবে না। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে মিলবে ঋণের কিস্তি। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। তারপর প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে। সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে এর মধ্যে বর্তমানে চীনের 20.44%, ভিয়েতনামের 19.38, বাংলাদেশের 11.07, ভারতের 7.05 ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে 5.76%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় 2 থেকে 3 গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমলে একটা গ্যাপ তৈরি হবে। সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই। সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে বৈশ্বিক এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের চেয়ারম্যান। এ সময় টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন বলে জানান দুদক চেয়ারম্যান। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রোববার প্রথম দিবসে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আবারও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে। সংস্থাটির চেয়ারম্যান জানান, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। কেবল টিউলিপ সিদ্দিকী নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামে 2টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রীকেও। 39 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 56টি অ্যাকাউন্টের মাধ্যমে 683 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা করার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা উত্থাপিত হবে। মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। এরপর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেই। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এসএসএফের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের 34টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ঢাকায় 2টি ফ্ল্যাট, একটি প্লট সহ 69.79 শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 34টি ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে 1,44,99,200 টাকা। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অবরুদ্ধ ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে মুজিবুর রহমানের 24টি ও তার স্ত্রীর 10টি। জব্দ হওয়া সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লট সহ 4 দলিলে খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি ও স্ত্রীর নামে থাকা ঢাকার ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় একটি ফ্ল্যাট, বাউনিয়া এলাকায় 7টি দলিলে জমি রয়েছে।
ট্রাইব্যুনালের বিচার বানচাল, প্রসিকিউটর তদন্ত সংস্থার একটি দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, গুমের একটি মামলা তদন্ত করতে গিয়ে বোমা পুঁতে রাখার বিষয়টি দেখতে পান তারা, তবে কবে কোথায় বিস্তারিত জানাননি তিনি। তাজুল ইসলাম বলেন, যত ষড়যন্ত্র হোক ট্রাইব্যুনালের বিচার কেউ বানচাল করতে পারবে না। বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার বিচারে রোববার 4টি মামলার শুনানির দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যাত্রাবাড়ি ও ফার্মগেটের হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। অনুমতি মেলে সাভার ও চাংখারপুলের হত্যা মামলার 2 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের। এদিন শুনানিতে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেফতারে কৌশল পাল্টেছেন তারা। আসামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে এখন থেকে তদন্ত শেষ করে তারপর গ্রেফতার চাওয়া হবে। ট্রাইব্যুনালও বললেন, আইন সংশোধন হচ্ছে, গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে তদন্ত সংস্থা। তবে শুনানি শেষে চিফ প্রসিকিউটর দিলেন ভয়াবহ তথ্য। বললেন, গুমের এক মামলার তদন্ত করতে গিয়ে তারা দেখেন সেখানে টাইম বোমা পুঁতে রাখা। টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। বিচারে গতি আনতে বিএনপির ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, এত বড় গণহত্যার বিচারে আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। যত ষড়যন্ত্রই হোক ট্রাইব্যুনালের বিচারকেও বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার 3টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি শঙ্কা প্রকাশ করেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে না পারলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। পাশ হওয়া ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার খর্ব হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না, তাই ভারতের মুসলমানদের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে। সংশোধিত নতুন আইনটি বৈষম্যমূলক আইন হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান। চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, এতে দুই পক্ষই লাভবান হবে। সাক্ষাৎকারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা জানান, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে। We have the big ocean, as I said, Bay of Bengal, just next to us, huge. We are not very organized in catching fish from the ocean.
China will bring that technology, China will bring that experience for us, and we'll work together to make sure we all benefit from it. We need connectivity. Road connection was one of the most efficient way to carry all these products to these areas. So Belt and Road comes in a very important way, and you benefit the people on both sides of the road. War no more. That's it. We have to do everything to make sure there's no word called war anymore. Peace is the solution. War is not a solution. One war leads to another war. So why don't we build peace so that there's no need for war? রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, তাই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার চেয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গার সমস্যার সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা মনে করেন চাপ থেকে বাঁচার কৌশল ও নিজেদের ভাবমূর্তি রক্ষায় 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের বিষয়টি আলোচনায় এনেছে জান্তা সরকার। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভা থেকে সম্প্রতি চীন সফর ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। সুযোগ পেলেই আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট সমাধানে সোচ্চার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলাফলস্বরূপ শুক্রবার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানান এক ইতিবাচক সংবাদ। 2018 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের দেয়া 8 লাখের তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই করার কথা জানিয়েছে মিয়ানমার, দিয়েছে প্রত্যাবাসনের আশ্বাস। তবে প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। রাখাইন অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় কেবল জান্তা সরকারের সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। আরাকান অঞ্চলে কিন্তু এখন মিয়ানমারের যে সামরিক জান্তা তাদের একেবারে নিয়ন্ত্রণে নেই, সেখানে আছে আপনার আরাকান আর্মির। এখন আপনি এইটা পুরোটাই আসলে আমার কাছে মনে হয় যে মিয়ানমারের একটা হয়তো ইতিবাচক তারা ভাবমূর্তি বা একটা আলোচনা করতে চেয়েছে, তারা প্রায়ই এগুলো করে। দ্বিপাক্ষিকভাবে যদি বাংলাদেশ এখানে সম্মত হয়ে এদেরকে পাঠানোর ব্যাপারে বলে, তখন কিন্তু ওইখানে তাদের নিরাপত্তা থাকবে কিনা সে ব্যাপারটা বাংলাদেশ সরকারকে নিশ্চিত হতে হবে। না হলে বাংলাদেশ সরকারের ঘাড়ি এটা এসে পড়বে যে আমরা যুদ্ধের মধ্যে বা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে ঠেলে দিচ্ছি। মিয়ানমারের এমন বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিকভাবে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি চলমান আছে। এটাকে কাউন্টার দেওয়ার একটা জায়গা কিন্তু মিয়ানমারের এটা হতে পারে যে আমরা তো অলরেডি আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি বাংলাদেশের সাথে আলাপ করে, তাহলে এত কিছু দরকার কেন? এগুলো রাজনৈতিক অর্থহীন কথাবার্তা, যার কোনো আসলে সুনির্দিষ্ট লক্ষ্য না। আমি মনে করি মিয়ানমারের উচিত এবং বাংলাদেশেরও সেই বিষয়ে আলাপ করা উচিত যে ঠিক কবে নাগাদ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে, কোন বছরে কত রোহিঙ্গা যাবে, কোন প্রক্রিয়া যাবে। সংকটের স্থায়ী সমাধানে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ঈদুল ফিতরের 9 দিনের ছুটির পর পুরনো রূপে ফিরেছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। তৈরি পোশাক কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। কর্মচাঞ্চল্যে জেগে উঠেছে ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। চিরচেনা হাঁকডাক, যানবাহনের হর্ন আর কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। রোববার ঈদুল ফিতরের 9 দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি কার্যালয়। ঈদ পরবর্তী পুনর্মিলনে সহকর্মীদের মধ্যে উষ্ণ আলিঙ্গন, চলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সরকারি ছুটির কারণে বেসরকারিরাও অনেকে বেশি দিন ছুটি দিয়েছে, এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব। নিজেকে আরো অনেক রিফ্রেশ হয়ে গেছি, আরো বেশি এখন নতুন কাজ শুরু করতে পারছে। বিভিন্ন পোশাক কারখানাও কর্মমুখর। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন কারখানার প্রাণ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা। একযোগে উৎপাদন শুরু হয়েছে সাভার, ইপিজেড সহ প্রায় 1800 কারখানায়। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালো যাতে কোনো সমস্যা হয়নি। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। মোটামুটি কালকে থেকে দেখলাম যে ঢাকার বাইরে থেকে মানুষ আসা শুরু করছে। এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই খারাপ, অসহ্য লাগছে। মনে হচ্ছে যে কয়েকদিনের মতন থাকলে ভালো হতো। আগে রাস্তাঘাট ফাঁকা ছিল কয়েকদিন আগে, আজকে অনেক যানজট আছে। 200 টাকা 300 টাকা এরকম মিলে আজকে একটু ভালো পাইতেছি। গাড়ি একটু একটু করে বাড়তেছে,
তা আমাদের লোকজন আসলে সেট করা আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সবাই মিলে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি আর কি। এদিকে আজও ছুটি শেষে বাস, ট্রেন আর লঞ্চে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। আগামী কয়েকদিনেই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকা, বলছেন সংশ্লিষ্টরা। আবারও রাজধানী ঢাকার সেই চিরচেনা রূপ, প্রতিটি মোড়ে মোড়ে যানজটে থমকে থাকা গাড়ির লাইন। তবে সব কিছু ছাপিয়ে কর্মচঞ্চল হয়ে উঠুক, গতিশীল হোক প্রিয় শহর ঢাকা, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মাহাদ ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ঈদের ছুটি শেষ, এবার ঢাকায় ফেরার পালা। রোববার অর্থাৎ আজ থেকে ঈদের ছুটি শেষ করে কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু চালু হয়ে গিয়েছে এবং তবুও আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু কমলাপুর রেল স্টেশনে ব্যাপক ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা ছুটে এসেছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে একটি ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে, সেটি হচ্ছে তিতাস কমিউটার, যেখানে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ট্রেনটি এসেছে। যদিও এবারের ঈদ যাত্রা নিয়ে কিন্তু এতদিন আমরা শুনেছি যে যাত্রীদের স্বস্তির কথা শুনেছি, তবে আজকে এই মুহূর্তে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু যাত্রী বলছিলেন যে অত্যন্ত স্বস্তির সঙ্গে তারা তাদের যাত্রা করতে পেরেছেন, আবার কিছু মানুষ বলছিলেন যে ট্রেনটি 1 ঘন্টা দেরিতে ছাড়ে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে ছাড়ে এবং এখানে এসে পৌঁছায় অনেক দেরিতে। তো এই মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কিন্তু জনগণের এখানকার যাত্রীদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছিল, কারণ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষ করে আজকে তারা ঢাকায় পাড়ি জমিয়েছেন, যেখানে তাদের কর্মস্থল, যেখানে তাদের জীবিকার নগরী, সেই ঢাকায় আজকে তারা পৌঁছে তাদের আবার চোখে মুখে যেন তাদের চোখে মুখে এখনও ঈদের আনন্দ উচ্ছ্বাস কিন্তু রয়ে গেছে। তারা যেটি বলেছিলেন যে এবারের ঈদ যাত্রা বিগত সকল বছরের তুলনায় অত্যন্ত স্বস্তির ছিল, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের ছিল। তারা যেটি বললেন যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি তাদের পোহাতে হয়নি, তারা অত্যন্ত নির্বিঘ্নেই তারা ট্রেনে যাত্রা করতে পেরেছেন। তারা আরও জানাচ্ছিলেন যে এবার নিরাপত্তার বিষয়টিও কিন্তু খুব ভালো জোরদার করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবছরে ট্রেনের সার্বিক নিরাপত্তা যেটি ছিল তা কিন্তু আসলে প্রশংসনীয় বলে তাদের দাবি। তারা এবং শুধুমাত্র যে ট্রেন আসছে তা কিন্তু না, ট্রেন থেকে এখনও কিন্তু বহু মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু অনেকটি ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়েছে, অনেকগুলো ট্রেন ছেড়েছে এবং যে ট্রেনগুলো ছাড়ছে সেই ট্রেনগুলোতে কোনো ধরনের বিলম্বের ঘটনা ঘটেনি, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের ঘটনা তো ঘটেইনি, বিলম্বেরও কোনো ঘটনাই কমলাপুর রেল স্টেশন এখন অবধি ঘটেনি। সো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ। কমলাপুর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। আদালতে আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 83 আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে 9 নারী আইনজীবী সহ 10 জনের জামিন মঞ্জুর করেছেন বিচারক। গত 4 আগস্ট হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে 93 আইনজীবীর পক্ষে জামিন আবেদন করা হয়। এর মধ্যে আছেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলাটি করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিন মেয়াদ শেষ হবে। অবশেষে কেটে গেছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 4 মাস পর 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। তবে 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। হচ্ছে না প্যারেডও। মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ নেয়াই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন আয়োজন সীমিত করা ঠিক হবে না, বন্ধ করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অবশেষে নির্ধারিত সময়ের 4 মাস পর এপ্রিলের শেষ সপ্তাহে হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চেয়েছে পুলিশ সদর দপ্তর। 4 দিন কমিয়ে আয়োজন হচ্ছে 3 দিনের। থাকছে না পুলিশ প্যারেড, হচ্ছে না সাংস্কৃতিক আয়োজনও।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। জনাকাঙ্ক্ষা পূরণে কি কি উদ্যোগ আরও গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচিত হবে বলে আমরা আশা করছি এবং এগুলোকেই আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল থেকে বেরিয়ে আসার পরামর্শ সাবেক এই পুলিশ প্রধানের। পার্টির কাজের জন্য কিছু করেছে, অপোজিশনের পার্টি অফিস রেড করলাম, এইটা যদি হয় তাহলে সেটা অবজেকশনেবল হবে। ইলেকশন ডিউটি সাধারণত ইটস এ নর্মাল ডিউটি, এটা সময় এর জন্য আলাদা করে মেডেল দেওয়ার কিছু নাই। তবে পুলিশের বার্ষিক আয়োজন সীমিত করা ঠিক হবে না বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশেষজ্ঞ। যে কোনো বাহিনীর একটা বাৎসরিক একটা সপ্তাহ যদি থাকে, সেখানে নানা রকম কর্মকাণ্ড থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো অবশ্যই থাকতে হবে, তাদেরও তো সুস্থ বিনোদনের দরকার আছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভাবমূর্তি ফেরাতে পুলিশ সপ্তাহে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে এই রায় দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এজাহার অনুযায়ী বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করত ই-ভ্যালি। এতে আকৃষ্ট হয়ে 2021 সালে ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন মুজাহিদ হাসান ফাহিম, যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ 5 লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করে ই-ভ্যালি। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন, তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এরপর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম 2024 সালের জানুয়ারিতে আদালতে রাসেল ও শামিমার বিরুদ্ধে মামলা করেন। চার বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে BTRC। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। শুভ খানের রিপোর্ট। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন। 2012 থেকে 2021 সাল পর্যন্ত BTRCর অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। তবে 2021 সালে BTRC এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 35%। এমএলএদেরকে আমরা এনটিটিআর প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। BTRCর 293তম কমিশন সভায় DWDM মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। শুধু তাই নয়, BTCL, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে BTRC। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। অটো গ্যাস প্রতি লিটার 2 পয়সা কমিয়ে 66.41 টাকায় সমন্বয় করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় তিনি জানান, এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1450 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত 3রা মার্চ 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1478 টাকা।
যে দুটি বিষয়ের উপর নির্ভর করে এই এলপিজির মূল্য নির্ধারিত হয়, একটি হলো সৌদি কন্ট্রাক্ট প্রাইস আর একটি ডলারের এক্সচেঞ্জ রেট। সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটি ছিল সেটি অপরিবর্তিত $608.50 এবং ডলারের বিনিময় মূল্য পরিবর্তন ঘটেনি, সেটি ছিল 123.04 টাকা। এটি এই মাসে 123.03 টাকা, 1 পয়সা মাত্র পরিবর্তিত। ফলে এলপিজির খুচরা বিক্রয় মূল্য যেটি সেটি অপরিবর্তিত রয়েছে। চড়া শুল্ক আরোপের পর ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও বার্লিন সহ ইউরোপের বিভিন্ন শহরেও। রাজপথে নেমে ট্রাম্পের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায় গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল খোদ যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের শুল্কারোপের প্রতিবাদে স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতেও। নিউ ইয়র্কেও ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, শুল্কনীতির আড়ালে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। I believe Donald Trump is trying to tear our country down. আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি যা কিছু করছেন তা যুক্তরাষ্ট্রের উন্নতির জন্য নয়। তিনি আমাদের অবকাঠামো ধ্বংস করছেন, আমাদের সরকারের প্রতিটি দফতরকে ধ্বংস করছেন এবং এখন তিনি আমাদের অর্থনীতি ধ্বংস করছেন। তিনি আমাদের সব মিত্রদের সরিয়ে নিচ্ছেন। আমরা এখন বিশ্বের কাছে এক অভিশাপ। Taking away all of our allies. We're a pariah in the world. এদিন আরেক অঙ্গরাজ্য টেক্সাসের ডালাসেও ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারেও। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন হাজারো মানুষ। ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার দাবিতে শহর জুড়ে পদযাত্রা করেন তারা। প্রতিবাদে মুখর ছিল আটলান্টার রাজপথও। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হন প্রায় 200 প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। ট্রাম্পকে বিশ্বের জন্য হুমকি বলে আখ্যা দেন তারা। এই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসেও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান শত শত মানুষ। ট্রাম্প প্রতিদিন যা খুশি তাই করছে, সে নিজেও জানে না পরদিন কি করবে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো ট্রাম্প সহজেই ধনী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হন, যাদের মাথায় শুধু নিজেদের লাভের চিন্তা। জার্মানির রাজধানী বার্লিন ও ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। আন্দোলনের অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। আন্দোলনকারীদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি 1930-এর দশকের জার্মানির মতোই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্য নীতির প্রয়োজন, তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয়, বরং এক বৈশ্বিক প্রতিরোধের রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হজ মৌসুমের কারণে বাংলাদেশ সহ 14 দেশের উপরে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজের সময় ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। নিয়ম লঙ্ঘন করে কেউ দেশটিতে অবস্থান করলে তার ওপর 5 বছরের ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে বলে সতর্ক করেছে রিয়াদ। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। পবিত্র হজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সৌদি কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে একের পর এক পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সহ 14টি দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করল দেশটি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ওমরা ভিসাধারীরা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে।
কর্তৃপক্ষ ভিসা প্রার্থীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। কেউ নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করলে তার ওপর 5 বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সৌদি আরব জানিয়েছে শাওয়াল মাসের শেষ সপ্তাহ থেকে হজ পালনের জন্য বিদেশি মুসল্লিরা দেশটিতে আসতে শুরু করবেন। বাংলাদেশ থেকেও এবছর প্রায় 87,000 মুসল্লির হজ পালনের কথা রয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। জুনেই জাতীয় স্টেডিয়ামে হবে হামজা চৌধুরীর হোম অভিষেক ম্যাচ। এর আগে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ করে বাফুফেকে বুঝিয়ে দেবে এনএসসি। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এমনটাই জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8টি বিভাগে 8 স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রায় 4 বছরের বেশি সময় ধরে চলছে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ। গেল ডিসেম্বরে স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা রাখতে পারেনি এনএসসি, বরং এখনও চলছে সংস্কার। এই স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। আর দেশের মাটিতে এই ম্যাচ দিয়েই অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক নিয়ে আছে অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস হাব। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8টি স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও জানিয়েছে বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিকে যেসব ফেডারেশনের নিজস্ব অফিস ও অবকাঠামো নেই, তাদের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুলশানে সেসব ফেডারেশনগুলোর জন্য নির্মাণ করা হবে কমপ্লেক্স। সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করব। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। চলতি বছরে বাংলাদেশ গেমস আয়োজন করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত হবে আরও বেশ কিছু টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন শুল্ক ইস্যুতে 2 দিনের মধ্যে ট্রাম্প প্রশাসনে চিঠি পাঠাবে বাংলাদেশ। তৈরি পোশাকের বাজার রক্ষায় সব কিছু করবে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এবং পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে 683 কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অর্থ পাচারের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে 2 মামলা। এসএসএফ এর সাবেক ডিজির বিপুল সম্পদ জব্দ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।